নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে। আজকের প্রতিবেদনটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই সময় অ্যানিমাল লাভারদের একটা সারা ভারতব্যাপী একটা ক্ষোভ, যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা এসছে যে অ্যানিমালসদের দিল্লি থেকে রাস্তা থেকে স্ট্রে অ্যানিমালস, স্ট্রে ডগস জেনারেলি, তাদের ইমিডিয়েটলি শিফট করতে হবে শেল্টারে। শেল্টার তো নেই, কোনো সরকারি শেল্টার নেই যেখানে রাখা যাবে, এবং কোথায় যাবে তাদের কোথায় রাখা যাবে সেটা তৈরি করাও ইমিডিয়েটলি সম্ভব নয়। এটা ইকোনমিক্যালি একটা বিশাল বার্ডেন সরকারের ওপর, এবং এটাকে তারপরের পরবর্তীকালে মেনটেন করাটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি এটা খুব একটা যে প্র্যাকটিক্যাল বলে আমি মনে করছি না, যে কারণে তাদের যেখানে আছে, যদি অ্যানিমাল লাভারদের এই সাংঘাতিক যে ক্ষোভ, যে ডিমান্ড, সেটা আশা করছি যে সুপ্রিম কোর্ট মেনে নেবেন এবং ওনাদের ডিসিশনটা রিকনসিডার করবেন, এবং অ্যানিমালসদের যেখানে ছিল সেখানে থাকবার একটা অনুমতি থাকবে, যে তারা যেন পাবলিক নিউসেন্স না হয়, তারা যেন ভ্যাকসিনেটেড হয়, এবং যেটা নিশ্চয়ই ডিমান্ড করা যায় তারা যেন সিস্টেম্যাটিক্যালিভাবে তাদের স্পেইং ওভারিও হিস্টেক্টমি বা ক্যাস্ট্রেশন, মেলদের ক্যাস্ট্রেশন আর ফিমেলদের হিস্টেক্টমি করাটা একদমই প্রয়োজন। এই যে নাম্বারটা সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে, এবং এইটাকে যে কিছু লোক এটাকে যেটা ব্যবসায় নিয়ে চলে গেছে, এটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। মানুষ খাবার দেবে, যতটা তাদের সামর্থ্য তারা নিশ্চয়ই দিচ্ছে, আরও লোক তারা অ্যানিমাল দের সাহায্য করছে। অনেকে ওদের ছোট ছোট প্রচেষ্টা তারা চেষ্টা করে, কিন্তু সেটা সামগ্রিকভাবে যেটা করা দরকার সেটা কিন্তু ফাইনালি হয়ে উঠছে না। এই নাম্বারগুলো সাংঘাতিক বেড়ে যাচ্ছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা সারা ভারতবর্ষব্যাপী কিন্তু এই এনজিওদের কাছে যাচ্ছে, বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কাছে যাচ্ছে, যারা এটা এনজিওর মাধ্যমে যে কাজগুলো করা উচিত, যেটা হচ্ছে স্টেরিলাইজেশন, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন, তারা একবেলা খেতে পায়, কেউ দিলে খেতে পায়, এইরমভাবে তাদের ডগ লাভাররা তাদের যতটা সামর্থ্য তারা করছে। তারপরে যদি তাদের নাম্বারটা, এক একটা কুকুর যদি 15টা 20টা করে বাচ্চা দিয়ে দেয় তাদের জীবদ্দশায়, এবং সেগুলো যদি আবার সেই রাস্তায় আবার তারা কুকুর বাড়ায়, এটা সাংঘাতিক সামাজিক প্রবলেম তো আছেই। আমরা অ্যাজ অ্যানিমাল লাভার এটা ফেস করি। আমরা যারা বাড়িতে কুকুর পুষি, অনেক কুকুর পুষি, এবং আমরা জানি তাদের পরিষ্কার রাখা, যত্ন করা যে কতটা এফার্ট লাগে। যদিও আমরা এটা ভালোবেসে করি, আমাদের এটা কাজ মনে হয় না। আমাদের মনে হয় এটা আমরা যখন এটা ভালোবাসি তখন এটা নিয়েই ভালোবাসি, যে আমাদের এটা করব। ঘুম থেকে উঠে আমাদের আগে কুকুররা কোথায় তাদের নিয়ে যাব, যেখানে তারা হিসিপটি করবে, তারপর তাদের খাবার দেবো, তাদের খাবার রান্না করব, বা তাদের খাবার আনবো, যাই হোক, এটা বিরাট প্রক্রিয়া, এটা সারাদিনের। আজকে এই যে আমি আমার দার্জিলিংয়ে যেটা করেছি, এটা একটাই উদ্দেশ্য, যে আমি অ্যানিমাল লাভার, আমি অ্যানিমাল ছাড়া থাকতে পারি না। কলকাতার শহরে এখনকার দিনে অত লোকজন পাওয়া যায় না যাদের দিয়ে এই কাজগুলো করানো যায়, বা আমার যদিও জায়গা আছে, কিন্তু বাড়ির মধ্যে এত কুকুরের ব্যবস্থাপনা করা সম্ভব নয়। কেন, আরও লোকজন আছে, তারা কুকুর নিশ্চয়ই ভালোবাসে। কুকুর আমরা বাড়িতে পুষি, আমাদের একটা মলটিস আছে, এই মুহূর্তে একটা মলটিস আছে, এবং তাকে সাংঘাতিকভাবে আমরা মেনটেন করি। এছাড়া আমাদের একটা লাব্রাডর আছে, এছাড়া আমাদের একটা ছোটো চিয়াওয়াও আছে। তো সব মিলিয়ে আমরা কিন্তু এই অ্যানিমালস, এছাড়া পাখি টাকি ইত্যাদি, তো সেগুলো ছেড়ে দিন, এগুলো আমাদের রক্তে, এগুলো ছাড়া আমরা বাঁচব না। কিন্তু আমার অন্যদিকে আমি বলছি যে এদের আমি এইটুকুনিতে আমি সন্তুষ্ট নয়। তা আমি এই দার্জিলিংয়ে একটা সুন্দর জায়গা নিয়ে সেখানে আমি একটা রিসর্ট করেছি, একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট, এবং একটা পেট ফার্ম, একটা ছোটো পেট ফার্ম। আমি পৃথিবীতে অনেক পেট ফার্মে গেছি, আমি বিদেশে গিয়েছি প্রায় 1-150 বার কুকুর বিচার করতে। আমি কুকুরের আন্তর্জাতিক বিচারক, তো সেই হিসেবে আমাকে লোকে চেনেও, আমার নাম পার্থ শেখর চ্যাটার্জি বলেই চেনে, তো আপনারা গুগল করলে পেতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যে আমি ইংল্যান্ডে মিডল্যান্ডসে অ্যাডাম হেনসেন্স অ্যানিমাল ফার্ম, পেট অ্যানিমাল ফার্ম যেটা,
সেটা আমার খুবই আমার মনে দাগ কেটেছে, আমি ভুলতে পারি না। সেখানে তার বাবা মারা ইংল্যান্ডে ওই মিডল্যান্ডসে দেখেছি গাড়ি করে করে সারাদিনের জন্য যাচ্ছে, কয়েক ঘন্টা ওখানে কাটাচ্ছে। বাচ্চারা ওখানে সুন্দর খাওয়া দাওয়ার ক্যান্টিন ট্যান্টিন আছে, সেখানে একটা পিকনিকের মতন মহল, সেখানে তারা মুরগিদের সঙ্গে খেলছে, নানান রকম মানে ব্রিটিশ প্রজাতির সব ওখানকার তৈরি করা মুরগি, ওখানকার ছাগল, ওখানকার আপনার গরু, মোষ, হোয়াটএভার, এই যত রকমের অ্যানিমালস বলেন, পুরনো মানে আদিমকালের যে ঘোড়া, ওখানে এখন হয়তো সেটা সংখ্যা কমে গেছে, এখন আরও ডেভেলপ করে ফেলেছে, আরও মানে কী বলে সায়েন্টিফিক ব্রিডিং করে করে, কিন্তু সেইগুলো তারা প্রিজার্ভ করেছে। সেইগুলো দেখতে যায়, তার বিষয়ে জানতে চায়, তাদের ইতিহাস লেখা আছে এগুলো নিয়ে। তো আমি সেরকম ছোটোখাটো করবার চেষ্টা করেছি কিছুটা, আরও হবে জায়গা নিয়ে। এটা ক্রমাগত আমার এটা লাস্ট জীবনের একটা ইয়ে। তো এই আমাদের কিন্তু ভীষণ ব্যথা দেয়, একটা কুকুর কষ্ট পাচ্ছে, একটা কুকুরকে কেউ মারছে, একটা কুকুরকে কেউ যন্ত্রণা দিচ্ছে, একটা কুকুরকে রাস্তায় ছেড়ে দিচ্ছে, এগুলো আমায় যন্ত্রণা দেয়। আমি একটা পোর্টাল করেছি animalworldregistry.com। এই অ্যানিম্যাল ওয়ার্ল্ড কথাটা যেহেতু আছে আমার কোম্পানির নাম, আমি এরকম 100-150 ফোন মানে সপ্তাহে নিশ্চয়ই পাই, যেগুলো আমি ধরে উঠতে পারি না, অসম্ভব ব্যাপার। সবাই তারা খুঁজছে যে কী করে রেস্কিউ করবে। এইখানে কোনো কুকুর কষ্ট পাচ্ছে, কোনো কুকুরকে কেউ মেরেছে, কারো পা ভেঙে গেছে, কারো পেছন পড়ে গেছে, কোনো কুকুর রাস্তায় ছেড়ে দিয়েছে, কোনো ভালো জাতের কুকুর ছেড়ে দিয়েছে, হ্যাঁ, সে দৌড়ে বেড়াচ্ছে, কুকুররা তাড়া করছে, এইরকম সব প্রবলেম নিয়ে এই নিত্যদিন ফোন আসে। কিন্তু সেগুলো আমার পক্ষে অ্যাড্রেস করাটাও সম্ভব হয় না, কারণ আমার তো কোনো পাঠাবার জায়গা নেই, আমি কোনো রেকমেন্ড করার জায়গা পাই না। তো মানে বুঝুন যে এই যে সাংঘাতিক একটা প্রবলেম, এটা আমাদের এই কলকাতার শহরে মানে এটার অ্যাড্রেস করার কোনো কেউ নেই। এবার আমরা কি করছি, আমরা রাস্তায় খাওয়াচ্ছি, নিশ্চয়ই খুব ভালো কাজ, খুব মহৎ কাজ, সেটা আমি খুবই সমর্থন করি। এবং এটা যারা করছেন তারা মানে তাদের কুর্নিশ, কেন তাদের নিজেদের খাবার থেকে বা নিজেদের থেকে তারা কিছুটা বাঁচিয়ে ওই রাস্তার কুকুরদের কথা মনে করে তাদের কাছে নিয়ে যাচ্ছেন। কিন্তু এবার আপনাকে একটা কথা ভাবতে হবে যে এগুলোর সংখ্যা কী করে মানে বেড়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে ডবল হচ্ছে, 3 ডবল হচ্ছে। এরা মানুষ যেমন একটা সন্তান হলো একটাই জন্মায়, এদের একসঙ্গে 4টে 6টা 8টা জন্মায়। এবার তারা ওইভাবে বাড়ছে, সেই 6টা আবার 1 বছরের মধ্যে আবার বাচ্চা দিতে পারে। তো এই যে সাংঘাতিক রেটে বাড়ছে, এবং তাদের কন্ট্রোল কীভাবে হচ্ছে, গাড়ি চাপা পড়ছে, না খেতে পেয়ে মরছে, বিষক্রিয়া হয়ে যাচ্ছে, কেন তাদের দেখবার কেউ নেই। কিছু যারা বেঁচে উঠছে তার মধ্যে, সেটাও কিন্তু সংখ্যাটা কম নয়। এবার যদি ধরে নিই যে তার 30% মারছে, তাহলে সেটাও তো অনেক। মানে তার যদি 30টা বাচ্চা হয়, তার 30% অনেকটা হয়ে যাচ্ছে না? এটা যদি আমরা কন্টিনিউয়াস বাড়াতে থাকি, সেটা তো একটা অসম্ভব জায়গায় চলে যাবে। মানুষ কিন্তু সাধারণ মানুষ যারা কুকুর প্রেমী, যারা মানে হয়তো আজকের দিনে তারা সত্যিই কুকুর ভালোবাসে, বাড়িতে কুকুরও পোষে, তাদের জন্যও কিন্তু অনেক সমস্যা। তারা কুকুরটাকে রাস্তায় বার করতে পারে না, কেন রাস্তার কুকুররা তাকে তেড়ে যায়। রাস্তার কুকুররা রাস্তায় নোংরা করে, কিন্তু আপনার ভালো কুকুরটা যদি রাস্তায় পটি করে, আপনি যেটা বার করেছেন, সঙ্গে সঙ্গে সেটা আপনাকে পরিষ্কার করে দিতে হবে, কেন আশেপাশের লোক চেঁচামেচি করবে। কিন্তু রাস্তার কুকুর করে যাচ্ছে, মানে তার কোনো ইয়ে নেই, প্রতিকার নেই। তো এই জিনিসগুলো ওই যারা কুকুর পুষছে তাদের মনেও কিন্তু লাগছে। ঠিক নিশ্চয়ই সেটা পরিষ্কার করা উচিত, বিদেশে তাই করে, ওরা প্লাস্টিক নিয়ে ঘরে পকেট থেকে, সেটা করা উচিত। কিন্তু আপনার রাস্তায় 10টা পটি পড়ে আছে রাস্তার কুকুরের, তার মধ্যে আপনার কুকুরটা করলো, তাহলে আপনার কুকুরটাকেই পটিটা তুলতে হবে, হ্যাঁ। অথচ ওই 10টা যাতে পটি না হয়, সেটার কোনো ব্যবস্থা আপনারা করছেন না। আমি জানি এই মুহূর্তে করা সম্ভব নয়, কারণ ওই যে কুকুরগুলো আছে তাদের তো আর কেউ করাবার নেই, তাই ওটা পরিষ্কার করা হবে। কিন্তু সেটা উত্তরোত্তর বাড়তে থাকবে, সেটাও তো ঠিক নয়। সেটা কি করা দরকার? তো সেটাকে অ্যাড্রেস কোথায় করতে হবে? আজকে নয় আমরা চেঁচামেচি করে, আমরা নিশ্চয়ই একত্রিত হয়ে আমরা এই রায়টাকে, আমার ধারণা নিশ্চিতভাবে আমরা এটাকে সুপ্রিম কোর্টকে রিথিঙ্ক করতে হবে, এবং ডগ লাভারদের জিত হবে, এটাই আমি মনে প্রাণে চাই, এবং এটাই হবে আশা করছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা ভাবতে হবে যে এই প্রবলেমটা তো আমাদের সামাজিক প্রবলেম। আমাদের যারা অ্যানিমাল লাভার তাদেরও ভাবতে হবে
যারা মানে অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট, তা কিন্তু আপনাদের আমি একটা জিনিসে ওয়ার্ন করছি, এই কোটি কোটি সহস্র কোটি টাকা যেটা আমরা দিচ্ছি এই এনজিওদের, সেটা কিন্তু প্রায় ভস্যে ঘি ঢালার মতন হচ্ছে বেশিরভাগ। কেন? সিনসিয়ারলি আপনার 99% বা 95% করছে না। কেন? এটাই প্র্যাকটিস যে একটা এনজিও করলে আমার অনেক টাকা রোজগার। আমি যদি 1 লাখ টাকা বাজার থেকে তুলতে পারি, আমি 2-5 হাজার টাকার কাজ করলেই যথেষ্ট। আমি এমনও লোক জানি তারা একটা শো করে যেখানে সব রাস্তার কুকুরদের ধরে আনার জন্য পয়সা খরচা করে, তারপর তাদের দেখিয়ে কিন্তু লোকেদের কাছ থেকে ডোনেশন নেয়। তো এই সব কাণ্ড কিন্তু চলেই যাচ্ছে। আপনি 4টে কুকুরকে খাওয়াচ্ছেন, ভিডিও করলেন, সে কোনো সামাজিক মিডিয়ায় দিলেন যে আমি এরকম কুকুর খাওয়াই, হ্যাঁ, সেটা আপনি আমার খাওয়াতে পারছি না, আমাদের যদি সাহায্য করেন ভালো হয়। এই জিনিস কিন্তু হচ্ছেই। তো এইটা কিন্তু একটা ব্যবসার জায়গায় চলে গেছে। তাই তারা কখনোই চায় না যে কুকুরের সংখ্যা কমে যাক, বা এই মানে আমি তো ওদের ভিখারি বলে ছোট করছি না। মানুষ ভিখারি হলে আমাদের সঙ্গে সঙ্গে তার অনেক অর্গানাইজেশন আছে, তাদের তুলে নিয়ে যাওয়া, খাওয়ানো, যত্ন করা এটা আছে। মানে কিছু লোক কিন্তু আপনি চাইলেও সেটা করতে পারবেন না, কেন জানে ভিক্ষে করে আমার রোজগার, এটাই আমার প্রফেশন। এবং সে আরও তার যে মানে বংশ চেষ্টা করবে তাদেরও ভিখারি করতে, সবাই মিলে ভিক্ষে করলে এক জায়গায় অনেক টাকা হয়। তো এগুলোর আমার অভিজ্ঞতা বহুকালের। তো মানে ভিখিরি যে ভিক্ষে করবে এবং করে সংসার চালাতে পারে সেটা আমার আছে। কেন? আমার বাবার অনেক ভাড়াটে ছিল, অল্প পয়সা, 10 টাকা 20 টাকার আগেকার দিনে। এবং আমাদের একজন ভিখিরি ভাড়াটে ছিল, তার নামটা আমি, সে মারা গেছে কিন্তু নামটা ভুলে যাচ্ছি। তো তার কিন্তু ছেলেপুলে হলো, তার ছেলেপুলেদের সে শিক্ষা দিল, শিক্ষা দিয়ে তারা ভালো চাকরি বাকরি পেয়ে গেল, কিন্তু তার ভিক্ষে করার এটা গেল না। কিন্তু বেশিরভাগ তো আর ওই মানসিকতা নয় যে আমি ভিক্ষে করে ছেলেপুলেদের মানুষ, কিন্তু ওই যে ভিখারি তাকে ওর বাবা মারা মানে বাচ্চারা তাকে বাড়ি থেকে আসতে দিত না, জানে তার প্রবণতা যে আমাদের ওইখানে মানে ও ঘরটা ছাড়েনি, ও বুড়ো বয়সেও এসে কখনো কখনো সে ভিক্ষের ঝুলি নিয়ে বেরিয়ে পড়তো, যদিও তার বাড়িতে আর কোনো অভাব নেই। তো ওরা স্বভাবে ভিখারি। কিন্তু এই কুকুর, এটা তো অবলা প্রাণী, এরাও জানে না, এদের বোঝালে তো ফ্যামিলি প্ল্যানিং বুঝবে না, এরা বাচ্চা হয়ে যাচ্ছে। কিন্তু তাদের তো দায়িত্ব নয় এগুলো খাওয়ানো। আমরা কি করা উচিত? তাদের যাতে ভালোভাবে থাকে। আমি যদি 50টা কুকুরকে খাওয়াতে পারি, কি 10টা কুকুরকে খাওয়াতে পারি, এবার কালকে যদি সেই 10টা কুকুরের জায়গায় যদি 50টা হয়ে যায়, আমার তো অতটা তো ক্ষমতা নেই, আমি তো 10টাই খাওয়াতে পারি কি 5টাই খাওয়াতে পারি। তাহলে আমি চাইবো যাতে ওই 5টার বেশি যেন না হয়, এবং যতদিন তারা বাঁচবে ভালোভাবে বাঁচুক। আমি ভালোভাবে খাওয়াই, ভালোভাবে যত্ন নিই, তাদের ভ্যাকসিনেশন করাই। যদি আমি করাই, এটা আমার 1টা 2টো 5টা যাই কুকুরকে করাই, কিন্তু সেটা সংখ্যায় বেড়ে গেলে কিন্তু আমি করতে পারবো না। আমার 1000 টাকা বাজেট, 1000 টাকা বাজেটে আমি 5টা কুকুরকে খাওয়াতে পারি। আমি 1000 টাকা বাজেটে 100টা কুকুরকে খাওয়াতে পারবো না। এই ভেবে তাদের মানে আমাদের কি করে এই স্টেরিলাইজেশনটাকে একদম মানে ওয়ার ফুটিংয়ে আমরা এটাকে করতে পারি, সেটার প্রচেষ্টা ইমিডিয়েটলি দরকার। তাহলে কিন্তু সংখ্যা সঙ্গে সঙ্গে কমতে শুরু করবে। কিন্তু এইখানে জালিয়াতি করলে আমরা কিন্তু মানে আমরা যতই ডগ লাভাররা চেঁচাই আমরা কিন্তু এটাকে রুখতে পারবো না। আজকে একটা কোর্ট রায় দিয়েছে, কালকে কেন মানুষ তো এর এগেন্সটে ক্ষিপ্ত হচ্ছে। অনেকে কুকুর ভালোবাসলেও তারা কুকুর পুষতে থেকে উড়ি বাপরে বাপ, এবং তাদের ধারণা যে কুকুর কামড়ে দিচ্ছে, একটা যার পরিবারে একটা মানুষকে তার বাচ্চাকে একটা কুকুর কামড়ে দিচ্ছে, হ্যাঁ, সে বাচ্চাটা তার কুকুরের কাছে হেঁটে চলে গেল, ব্যাক করে কামড়ে দিল, কুকুরটা ভয় পেয়ে কামড়ে দিল, সে কিন্তু ইচ্ছে করে কামড়ে আঘাত করবে তার জন্য নয়, কিন্তু বাচ্চাটারও দোষ নয়, সে আদর করতে গেছে। তো এইগুলো আপনাদের সকলকে আমাদের একটা ভাবতে হবে, একটা উপায় বার করতে হবে যাতে সংখ্যাটা না বাড়ে, এবং তাদের যাতে ভ্যাকসিনেশন হয়। যারা আছে তাদের প্রথমে একটা রেজিস্ট্রি করা দরকার। আমার এই অ্যানিম্যাল ওয়ার্ল্ড রেজিস্ট্রিতে আমার একটা জায়গা মানে আমার একটা আছে, ওখানে রেজিস্ট্রি করলে আমার সবাইকে বলি, ভিডিও করেছি, যে যদি রাস্তার কুকুর হয় তার রেজিস্ট্রেশন মানে তার এই নম্বরটা, তাহলে সেটা ট্যাটু করে দেওয়া যায়, তাহলে নির্দিষ্টভাবে জানা যাচ্ছে ওটা একটা রেজিস্ট্রেশন জেনারেট করা যায়, এবং সেটা কিন্তু আমি পুরোটাই রিফান্ড করে দেবো।
যদি রাস্তার কুকুর হয়। অল্পই টাকা, কিন্তু তাও আমি রিফান্ড করে দেবো, এই ভেবে, যেটা আমার একটা ছোট্ট সার্ভিস, যে ওই নাম্বারটা যদি কুকুরের গায়ে ট্যাটু করা থাকে, তাহলে পরবর্তীকালে এই কুকুরটাকে আইডেন্টিফাই করা যাবে। তাহলে কি আপনারা যদি ওটাকে ভ্যাকসিন করেন, এই নম্বর ভ্যাকসিন হয়ে গেছে। তাহলে একটা এ নয় যে একজন এলো, আমি 100টা কুকুরকে ভ্যাকসিন করবো, করে গেল, জানেই না কাদের করেছে। আর একজন ওই এরিয়াতেই এলো, বললো আমি 50টা করে, সে দেখা গেল যে আগেকার 30টা কুকুর ভ্যাকসিন হওয়া তাকে ডবল করে দিয়ে দেওয়া হলো। তারপরে হচ্ছে স্টেরিলাইজ করা। কে করেছে স্টেরিলাইজ? স্টেরিলাইজ আদৌ ঠিক করে করছে না খালি পয়সাটা দিচ্ছে, এটা দেখতে হবে। আমি জানি এরকম যে একটা ঘরে 10টা কুকুর রেখে 10টা কুকুরকে স্টেরিলাইজ করছে, 10টার উপর 2 শূন্য বাড়িয়ে 1000টা কুকুর যেই করে দিল, তার এগেনস্টে পার ডগ একটা টাকা আছে, 500 600 যাই হোক, 400 500, সেই টাকাটা 1000 কুকুরের পেল, করেছে কিন্তু সে 10টারই। তো এই যে জালিয়াতিটা হচ্ছে, এইটা আটকান। নমস্কার, আমি এর বেশি বলবো না। ডগ লাভারদের হয়ে বলছি, আমি রাস্তার কুকুরদের হয়ে বলছি, তাদের সংখ্যাটা যাতে, তারা যাতে ভালো থাকে সেই কথা ভেবে বলছি। আপনারা সংখ্যাটা বাড়তে দেবেন না। আর যারা এই এনজিওর থেকে টাকা, আমি কোনো টাকা আজ অব্দি কাউর থেকে নিইনি, আমি যতটা পেরেছি যারা অ্যানিমালদের দেওয়ার চেষ্টা করেছি। তবে এ নয় যে আমি কোনো এনজিওকে বললেই আমি টাকা দিয়ে দেবো, কেন আমি জানি যে সেখানে বেশিরভাগ এনজিওতে কিভাবে জালিয়াতি হয়ে যাচ্ছে। শেষ করলাম, আপনাদের নিজেদের প্রচেষ্টায় নিশ্চয়ই হেল্প করুন, ভীষণ দরকার তাদের হেল্প। সবাই মিলে বসুন, সবাই মিলে ভাবুন, একটা উপায় বার করুন যাতে কোনো রকম এই টাকাটার জালিয়াতি না হয়, এটা চুরি এটা না হয়। কেন এটা যেন কুকুরদের বেনিফিট করে, রাস্তার কুকুরদের সংখ্যা কমে যাবে এবং মানে আমাদের সমাজে একটা বিরাট উপকার আমরা করব। আমরা অ্যানিমাল লাভাররা যদি না ভাবি, আমরা যদি খালি চেঁচাই যে আমরা তাদের ছেড়ে দাও, আজকে 1000, কালকে 5000, পরশু 50,000, এই হতে থাকুক, তাতেও কিন্তু এটা কি কোনোদিন কোনো সম্ভব? এটা হবে না। মানুষ এখানে বিষ দিচ্ছে, ওখানে মেরে ফেলছে, ওখানে হাত পা ভেঙে দিচ্ছে, এগুলো হতে থাকবে যতক্ষণ না আপনারা সংখ্যাটা কমাচ্ছেন। আপনারা সবার কথা ভাবুন, আমাদের সব মানুষের কথা ভাবুন। সবাই অ্যানিমাল লাভার হবে, সেটাও কিন্তু বাধ্যতামূলক নয়। শেষ করলাম।